এবার যাচ্ছ, মাঝে মাঝে তোমার স্টামাক আপসেট হচ্ছে, মাঝে মাঝে গরমে 2-3 বার চান করতে ইচ্ছা করছে, তো যতবারই তুমি যাচ্ছ তুমি আমাকে 10 টাকা করে দিচ্ছ। এবার দিতে দিতে দেখছো তোমার নর্মাল লিভিংয়ের ম্যাক্সিমাম টাকাটাই তুমি আমাকে দিয়ে ফেলছো জাস্ট টয়লেটটা ইউজ করবে বলে। এবার তুমি ভেবে দেখছো যে আমার বাড়িতে করা একটা টয়লেট, সেই টয়লেটটা আমি ইউজ করছি বলে সুভাষিস দাকে টাকা দিয়ে যাচ্ছে, বিকজ সুভাষিস দা যেচে পড়ে এসে আমার বাড়িতে টয়লেটটা করে গেছে। তখন ইউ কাম আপ উইথ এ কাউন্টার ক্লজ। তখন আমাকে এসে বলছো সুভাষিস দা আপনি দুঃখের সময় হেল্প করেছিলেন বুঝতে পারলাম, বাট এখন কিন্তু আমার কাছে অত পয়সা নেই, মানে বারবার করে টয়লেট যাচ্ছি 10 টাকা করে দিচ্ছে, আমার ভাই যা ইনকাম আছে সেটা অর্ধেক বেশি টয়লেটেই বেরিয়ে যাচ্ছে। তখন আই এগেইন বিহেভ অ্যাজ এ ভেরি গুড ফ্রেন্ড হয়ে কী করলাম, ঠিক আছে সম্পূর্ণ কোনো অসুবিধা নেই, তুমি টয়লেটটা ব্যবহার করো, কিন্তু তোমাকে আর 10 টাকা করে দিতে হবে না, তোমার যে মাইনেটা আছে, তোমার যে টোটাল ইনকামটা আছে তার 70% আমায় দিয়ে দিও, যতবার খুশি টয়লেট ব্যবহার করো, আই ডোন্ট মাইন্ড, 30% দিয়ে তুমি সংসার চালাও। সো তুমি এইবার এই সাইকেলটায় পড়লে নেগোশিয়েট করাতে, কারণ টয়লেট ছাড়া তুমি বাঁচতে পারবে না। এভরি হিউম্যান বিংস নর্মাল নিড, যেমন রাস্তা ছাড়া কেউ বাঁচে না, যেমন ব্রিজ ছাড়া কেউ বাঁচে না, যেমন হসপিটাল ছাড়া কেউ বাঁচে না। সো ইট বিকামস এ নর্মাল হিউম্যান নিডের ইনফ্রাস্ট্রাকচারে পড়ে গেলে সেটাকে ইউজ তোমাকে করতেই হবে, এবং 70% তুমি আমাকে ধরে দিতে থাকলে এবার 30%-এ তোমার খুব দুঃখে সংসারটা চলতে শুরু করলো, গড ফরবিড, ডোন্ট টেক ইট লিটারালি, চলতে শুরু করলো। এবং একটা এক্সাম্পল এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে বন্ধুরূপী যে শত্রু, এই 70% যখন তুমি দিতে শুরু করলে আমাকে, ইউ ক্যান কল মি আজ চায়না আউট হিয়ার, তো দিতে শুরু করলে তোমার কি হলো, তোমার ইকোনমিক ডাউনফল এসে গেল, এবং তোমার উপরে আমার উপরে তোমার ডিপেন্ডেন্সি এসে গেল। তুমি কি বলতে চাইছো এই যে সুন্দর টয়লেটটা এবার বাংলাদেশ ওই সুন্দর টয়লেটে পরিণত হতে চলেছে? তোমাকে আমি একটা কথা বলি, বিআরআই বেল্ট রোডওয়ে ইনিশিয়েটিভ যেটা, সেখানে কি করে, রাস্তা তৈরি করে, ওখানে দেখবে বিভিন্ন ডিসকাশন পয়েন্টের মধ্যে বলেছে হসপিটাল তৈরি করাতে। উহানে যা ইনফ্রাস্ট্রাকচার অফ হেলথ কেয়ার ছিল তাতে কি হয়েছে কোভিডের সময় গোটা পৃথিবী জানে। চাইনিজ হেলথ কেয়ার সিস্টেম যদি অতই ভালো হতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়াতো না। একদমই তাই। চায়নার ইটসেলফ যে গভর্নমেন্ট আছে তাতে করাপশন চার্জেসের জন্য 5 জন কি 6 জন পদাধিকারীর উপরে করাপশন চার্জেস লেগেছে এবং দে হ্যাভ লস্ট দেয়ার চেয়ার। পয়েন্ট হচ্ছে এই একটা সরকার, যে সরকারটা পড়ে যাওয়ার হাই চান্স, সেই সরকারটা কাকে সাপোর্ট করছে? ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশকে সাপোর্ট করছে। ব্রিজ, রোডওয়েজ, যা জিনিস ওরা তৈরি করবে অ্যালং উইথ দ্য হসপিটালস অ্যান্ড হোয়াট এভার ইজ প্রমিস, যেগুলো ডেভেলপমেন্টাল স্কিমসের আন্ডারে আসে, সেই সব জিনিস কিন্তু সাধারণ জনতারা ইউজ করবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। সাধারণ জনতারা ইউজ করছে মানে কি, হ্যাবিচুয়েশন এসে আছে, সেই বাথরুম ইউজ করে হ্যাবিচুয়েট করে দেবে। করে দেওয়ার পরে এর উপরে যে সুদটা চাপাবে, সেই সুদটা কিন্তু সরকারকে ফেরত দিতে হবে। হুএভার কামস অ্যাজ ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা কিন্তু ইউনিসকে ফেরত দিতে হবে না। হুএভার কামস অ্যাজ ইলেক্টেড গভর্নমেন্ট, তাকে কিন্তু এটা ফেরত দিতে হবে। তখন যখন রাস্তাটা তৈরি হয়ে যাবে, যখন ওই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়ে যাবে, তখন তো বলতে পারবে না ভাই ব্রিজটা ভেঙে নিয়ে ফেরত চলে যাও, রাস্তাটা ভেঙে নিয়ে ফেরত চলে যাও, হসপিটালটা ভেঙে ফেরত নিয়ে। সো ইট স্টেজ। তার মানে কি হলো, তোমাকে প্রথমে আমি ইকোনমিক ডিপেন্ডেন্সি আনলাম। ঠিক সেই রকমই যেরকম আমরা দেখতে পাই, মানে শ্রীলঙ্কায় হাম্বানটোটা যে বন্দর, সেই বন্দর, পাকিস্তানের অবস্থা, মানে সব ওই রকম। মানে তোমাকে প্রথমে আমি অ্যাজ এ ফ্রেন্ড পেনিট্রেট করব, একদম সোজা অ্যালগরিদম। তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড আমি প্রথম পেনিট্রেট করব, পেনিট্রেট করার পরে আই উইল অফার ইউ গুড অ্যামাউন্ট অফ হেল্প অ্যান্ড সাপোর্ট ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার। যখন তুমি সেই সাপোর্টটা অ্যাকসেপ্ট করে নিলে, আস্তে 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 তোমাকে এমন একটা ডিপেন্ডেন্সিতে নিয়ে চলে যাব, যেই ডিপেন্ডেন্সিতে গিয়ে তুমি আর ফেরার রাস্তা পাবে না। তখন ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ইউর টেরিটরি অ্যাজ পার মাই কন্ডিশনস। সিম্পল অ্যান্ড স্ট্রেট। শ্রীলঙ্কা এই ডুবে যাচ্ছিল এই করে করে, নেপাল এই ডুবে যাচ্ছিল এই করে করে, তাকে যারা বাঁচিয়েছে সেটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষ has always been a master in crisis management. ভারতবর্ষ has always been a master as a welfare country. ভারতবর্ষ নিজের ওয়েলফেয়ার ডিপ্লোমেসি দিয়ে শ্রীলঙ্কার দুঃখের সময় পাশে দাঁড়িয়েছে, ওলির পাশে দাঁড়িয়েছে। নেপাল গট সেভড, টেম্পোরারি হলো, নেপাল গট সেভড, শ্রীলঙ্কা গট সেভড and saved from the hands of these dragons. একদম পরিষ্কার কথা, বাংলাদেশকে সেই গাড্ডার দিকে নিয়ে চলে যাচ্ছে। প্লিজ একটা কথা ভুলে যেও না, কেউ ভুলে যাওয়া উচিত নয়। মোহাম্মদ ইউনুস ইজ নট দ্য ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি একটা ইন্টারিম বডি চালান, অ্যাফিলিয়েটেড বাই দি কোর্ট। কালকের ডেটে ওটাকে ডিসলজ করে দেওয়া হতে পারে। যদি ডিসলজ করে দেয়, টাকাটা ঢুকে যায়, হু উইল বি পেড ফর দ্যাট? এই টাকাটা গভর্নমেন্ট আসবে। এক্স্যাক্টলি, টাকাটা কাকে দেওয়া? এবং এই জায়গা থেকে আরো একটা বিষয় খুব দেখার মতো, সেটা হচ্ছে গিয়ে চীনে গিয়ে যতই বাংলাদেশি মিডিয়া লাফালাফি করুক বা বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বলা হোক,
বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের যে অভ্যর্থনা এটা যে খুব একটা ভালো হয়নি সেটা কিন্তু স্পষ্ট। তার কারণ তাকে চীনা বিমানবন্দরে নামার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং একজন দেশের প্রধান, একজন রাষ্ট্রের প্রধান, মোহাম্মদ ইউনূস তো অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি তার দেশকে রিপ্রেজেন্ট করছেন প্রধান হিসেবে। সেই দেশের প্রধানকে রিসিভ করতে কোনো চীনের বড় কোনো মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না এবং কোনো বড় কোনো আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না। সেখানে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে। মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে তাকে রিসিভ করা হয়েছে ঠিকই, কিন্তু এই রকম রিসিভ কি মোহাম্মদ ইউনূসের জন্য কাম্য ছিল? মানে একজন দেশের প্রধান হিসেবে এটা কি তার কাম্য ছিল? আপনাদের স্মরণে থাকবে কয়েকদিন আগেই কাতারের যিনি রাষ্ট্রপতি এসেছিলেন, কাতারের যিনি সুপ্রিম ভারতবর্ষে এসেছিলেন, তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং গিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, তাকে রিসিভ করেছিলেন। এবং অন্যান্য দেশেরও যখনই কোনো নেতা নেত্রী বা দেশের যখন রাষ্ট্রপ্রধানরা অন্য দেশে যান, তখন সেই দেশের সরকারি আধিকারিকদের যারা শীর্ষ মন্ত্রীরা যারা রয়েছেন, সবসময় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেতে পারেন এরকম নয়, কিন্তু মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা গিয়ে রিসিভ করেন। এক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি এবং বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তাকে কে রিসিভ করতে আসবেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট ছিল না। তো এই জায়গা থেকে বলা যেতে পারে এই চূড়ান্ত অপমানিত হতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। যদিও যেরকম আমি বললাম যে বাংলাদেশি মিডিয়া দেখাচ্ছে যে তার জন্য রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে, তাকে সাদরে গ্রহণ করা হয়েছে এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে। এবার এই বৈঠক ফলপ্রসূ হওয়ার কারণ একটাও রয়েছে, সেটা তো হবেই, কারণ চীন তো সেটাই চায়। চীনের যে ডিপ্লোমেসি, যেটা কিছুক্ষণ আগেই শুভাশিসদা ব্যাখ্যা করলেন খুব সুন্দরভাবে, চীন যদি সেটায় পৌঁছে যেতে পারে বা সেটা যদি করে দিতে পারে তাহলে তো চীন সফল হয়ে গেল, তাই না? তো এই জায়গা থেকেই এবারে আমি শুভাশিসদার কাছে আসবো। শুভাশিসদা, চীন যদি সফল হয়, মানে যেটা বোঝা যাচ্ছে বা যেটা সংবাদপত্রে বাংলাদেশের মিডিয়ায় বলা হচ্ছে যে মিটিং সফল এবং আরও এই লক্ষ্যে এগিয়ে যাবে। চীন যদি সফল হয়ে যায়, ধরে নিই চীন সফল হলো এই ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের সঙ্গে, তো সেক্ষেত্রে ভারতের জন্য এটা কতটা সমস্যার হতে পারে? আরে কাবুলিওয়ালার কাছে টাকা ধার চাইতে গেছে, তো সফল হওয়া অসফল হওয়ার কি আছে? তো ধার দেওয়ার জন্য বসেই আছে টাকা। তুমি মাথা নিচু করে ধার চাইতে গেছো। দেখো ডিপ্লোমেসিতে এই যে রিসিভের নিয়ে কথা বলছিলে না, এখানে হেড টু হেডের একটা কনসেপ্ট আছে। যে কারণে যেখানে গেছে তাকে সেভাবে রিসিভ করার দরকার আছে। শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, যদি কোনো মানুষ আমার থেকে টাকা ধার করতে আসে, আমি অবভিয়াসলি ব্যান্ড বাজা বারাত নিয়ে তার কাছে আসবো না, বা আই ওন্ট গো টু রিসিভ হিম ইন দি এয়ারপোর্ট। বলবো আসো আমার অফিসে ভাই, ডিসকাস করো টার্মস অ্যান্ড কন্ডিশন, কি টাকা নেবে, আমি আমার লাভ লোকসান বুঝে আই উইল গেট ইন টু দ্য বিজনেস। সিম্পল অ্যান্ড স্ট্রেট। তুমি এসছো টাকা ধার করতে, এখানে তুমি কোনো মাল্টিল্যাটারাল কোনো রকম কোনো অপরচুনিটি নিয়ে আসোনি। ইটস আ স্ট্রেট থিং, ইউ নিড মানি, আই উইল গিভ ইউ মানি, অ্যান্ড আই নিড দিস থিংস ইন রিটার্ন।